নমস্কার। আজকে কোনো গুরুগম্ভীর পৌরাণিক আলোচনাও হবে না, আর পুরাণ কোষের গল্প তো শেষ হয়ে গেছে। আজকে আমার নিজের কথা বলি। এই যে আমার একটা শিশু বয়সী ইউটিউব চ্যানেল হয়েছে, তার কিছু সাবস্ক্রাইবার হয়েছে, তাদের মধ্যে আবার বেশ কিছু আমার পরিচিত, যারা নিয়মিত আমার ভিডিও শোনে এবং ওখানকার ইউটিউবের কমেন্টে নয়, আমাকে মেসেজ করে মতামত দেয়। তারা বিগত 10-12 দিন ধরে এই যে আমার ভিডিও আসেনি, তাতে আমাকে জিজ্ঞেস করছিল যে মেসেজ করে ভিডিও কবে। তা বিহার ভোটের আবহে আমার অবস্থা অনেকটা সেই নীতিশ কুমার প্রশান্ত কিশোরের মতন হয়ে গেছে। হ্যাঁ, পাবলিকের সামনে করজোড়ে আমিও প্রত্যেককে একটা হাত জোর করা ইমোজি দিয়ে বলেছি আসছে, ভিডিও আসছে। কোথা থেকে আসবে বলুন তো? এই যে কালী পুজোর 2 দিন আগে, মানে ধনতেরাসের দিন থেকে আর জগদ্ধাত্রী পুজো পার করে এই গেল রবিবারের রাত পর্যন্ত ভিডিও করার কি পরিস্থিতি ছিল? মানে মানুষ যে শান্তশিষ্ট হয়ে বসে ভিডিও বানাবে, তার তো পরিবেশই ছিল না। দেখুন, এমনিতে উৎসব অনুষ্ঠান আমার পছন্দের বিষয়, যদিও আমার নিজের মতন করে। মানে আমার নিজের ছোটবেলা থেকে আমার নিজের কিছু অভ্যাসের জন্য সকলে যেভাবে উৎসব পালন করে উঠতে পারে, তার অনেক কিছুই আমি করতে পারি না। যেমন জীবনে কোনোদিন, ছোটবেলা থেকে কোনোদিন আমি কোনো জায়গায় ভিড়ের মধ্যে লাইন দিয়ে ঠাকুর দেখতে যেতে পারিনি। তার কারণ ভিড়ে আমার প্রচন্ড ভয়। ভিড়ের মধ্যে ঢুকলেই আমার সাফোকেশন হয়। যেখানে ভিড়, এমনকি অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়িতে গিয়েও যেখানে ভিড় বেশি থাকে, আমি সেখানে যাই না। তীর্থস্থানে মন্দিরে দর্শন করতে গেলে ভিড়, সেটা অবশ্য আলাদা বিষয়, এবং সেটা তখন তীর্থের মাহাত্মেই সহনীয় হয়ে যায়। তা বাদে নৈব চ। এখনকার এই শ্রীভূমির ভিড়, আরো কোথাকার যেন ভিড় ঠাকুর দেখার শুনি, প্রশ্নই ওঠে না। আর এখন তো সুবিধেও আছে, ফেসবুক খুললেই সব জায়গায় ঠাকুর দেখতে পাওয়া যায়। মানে দুর্গা ঠাকুর, জগদ্ধাত্রী ঠাকুর, চন্দননগরে না গিয়েও জগদ্ধাত্রী ঠাকুর, বিভিন্ন জায়গার কালী ঠাকুর, সব যখন ইউটিউব ফেসবুক খুললেই দেখতে পাওয়া যাচ্ছে, তখন আমার ভারী সুবিধে হয়েছে। আর এখন তো দুর্গাপুজোর সময় আমার নিজের বাড়িতে নবরাত্রি হয়, মায়ের ঘট বসানো হয়। ফলে আমার যারা আত্মীয় পরিজন, আপনজন, স্নেহভাজন, তারাই বরং আমার বাড়িতে আসে, আমি কোথাও যাই না। কি ভালো। এবার কালী পুজো, দীপাবলির ব্যাপারে, আমি মাটির প্রদীপ জ্বালিয়ে দীপাবলি পালন করি, এবং সেটা অনেক দিন। আমার মাটির প্রদীপ পছন্দ, নিজের পক্ষে মোমবাতি পছন্দ, কিন্তু বাজি পোড়ানোর ব্যাপারে আমার ছোটবেলা থেকেই একটু অনীহা আছে। যদিও এই চরকি তুবড়ির মতন ভালো আতশবাজি দেখতে আমার ভালো লাগে, তবে নিজে বাজি পোড়াতে আমি ছোটবেলায় ভয় পেতাম, আর তারপর সেই অভ্যেসটা তৈরি হয়নি। আর শব্দবাজিতে আমার ঘোর আপত্তি আছে। তবে আজকাল তো চরকি তুবড়ির থেকেও আমার মনে হয় শব্দবাজিটা বড্ড বেশি বেড়ে গেছে। মানে আমি বাজি কিনেছি এবং পোড়াচ্ছি, তাই জন্য আমি সাত পাড়ার লোককে শোনাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো কি আর করা যাবে, উৎসব পালনের যার যেমন দৃষ্টিভঙ্গি, তাতে আমার কোনো বক্তব্য নেই। আমি মেনে নিই যে উৎসবের মাহাত্ম্যে এই কদিন এরকম চলবে। এরকম চললে ভিডিও বানানো যায় কি? যায় না। যাই হোক, কালী পুজোর সময়, দীপাবলির কালী পুজোর দিনে আমার উপবাস থাকে। আমার বাবার বাড়ির বেহালায় আমি চলে যাই, সেখানে দীপান্বিতা লক্ষ্মী পুজো হয়। তার ভোগ রান্না, আয়োজন, পুজো, এসব নিয়ে আমার ভীষণ ব্যস্ততা থাকে। এবং তার পাশে, মানে বাড়ি থেকে আমি কোথাও বেরোই না, বা বাবার বাড়ি থেকেও আমি কোথাও বেরোই না, কিন্তু চারপাশের যে আওয়াজ, চারপাশের যে পুজোর এবং উৎসবের যে আবহ, সেটা কানে আসতে থাকে। দেখুন, পুজো উৎসবে ভোগের খিচুড়ি খুব ভালো জিনিস,
কিন্তু শব্দের খিচুড়ি মোটেই ভালো জিনিস নয়। এক তো এবার আনন্দবাজার পত্রিকাও স্বীকার করতে বাধ্য হয়েছে যে বিপুল পরিমাণ শব্দবাজি এবার সারা কলকাতায় ফেটেছে। তার থেকেও যেটা বড় কথা, এই যে কালী পুজোর দিন রাত্রে একাধিক প্যান্ডেল থেকে, মানে ধরুন একদিকে পুরোহিত মন্ত্র পড়াচ্ছেন সর্বমঙ্গল মঙ্গলে, তার পাশে হয়তো আর একটা জায়গা থেকে প্রচন্ড জোরে বসন পড়ো মা বলে কুমার শানু ডাকছে, তার পাশে হয়তো আর এক দল আর একটা পুজো, আমার বাবার বাড়ির আশপাশে এরকম অনেকগুলো পুজো হয়, তারা হয়তো উষা উত্থুপের গান চালিয়েছে আর ইউ রেডি, এবং তার সঙ্গে হয়তো আমার চারপাশের বাড়িতে দুমদাম করে বাজি ফাটছে। এই হলো শব্দের খিচুড়ি। আপনারাই বলুন কেমন লাগে শুনতে। মানে অঞ্জলির মন্ত্রর সঙ্গে উষা উত্থুপের গান, কুমার শানুর শ্যামা সঙ্গীত এবং ভয়ানক বাজি পটকার শব্দ। মানে শুধু বাজি পটকার শব্দে যদি কারোর হার্ট অ্যাটাক না হওয়ারও থাকে, এইরকম খিচুড়ি শব্দে তো তার হৃদকম্প হতে বাধ্য। তার মধ্যে পুরোহিতদের মন্ত্রোচ্চারণের ত্রুটির কথাটা আমি বাদই দিচ্ছি, সেটা না হয় আমি ধরেই নিলাম যে ওটা চলতেই থাকে, কিন্তু তাতেও মা আমাদের পুজো নেননি। ওরে বাবারে বাবা, এবং সেটা হয়েই তো শান্তি নেই। লোকে প্রচুর টাকার বাজি কিনেছে আমি যা বুঝলাম। ধনতেরাসের দিন রাত্রির থেকে বাজি ফাটানো আরম্ভ হয়েছে এবং সেই বাজি ফাটানো শেষ হয়েছে। এই একটাই উপলক্ষ আমার ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে আমাদের উইমেন্স টিম ওয়ার্ল্ড কাপ জিতে গেছে। তার জন্য যা বাজি টাজি ফেটেছে সেটা জগদ্ধাত্রী পুজোর ভাসানের বাজির সঙ্গে মিশে টিশে গেছে, কিন্তু আমি খুব খুশি হয়েছি। শব্দ তো হচ্ছেই, শব্দও একটা সময় সয়ে যায়। আমার বাড়ির এখানের বাড়ির ঠিক নিচে, আমার ঠিক জানলার নিচে এখানকার ক্লাবের ছেলেরা একটা কালী পুজো করে, তারাও কিছু কম যায় না। কালী পুজো তারা আগে, যবে মানে কোভিডেরও আগে আমি বলছি, যখন এখানে কালী পুজো হতো তখন ওরা মোটামুটি যে দিগম্বরী শ্যামা মায়ের মূর্তি মুন্ডমালা পরা সেরকমই একটা নিয়ে আসতো। কিন্তু এই গত 2 বছর ধরে দেখছি এরা এই কুমার শানুর শ্যামা সঙ্গীত শুনে শুনে, এই জন্য পান্নালাল ভট্টাচার্যের শ্যামা সঙ্গীত ফিরিয়ে আনা উচিত সব জায়গায় মাইকে। কুমার শানুর বসন পড়ো মা সারা বছর দুর্গাপুজোর প্যান্ডেলে, কালী পুজোর প্যান্ডেলে, জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলে, পাড়ার শীতলা পুজো, রক্ষাকালী পুজোর প্যান্ডেলে, রটন্তী কালী পুজো, সব জায়গায় যদি এরকম গণহারে কুমার শানুর বসন পড়ো মা চালানো হয়, তো এলাকার ছেলে ছোকরাদের ওপর তার একটা প্রভাব তো পড়বেই। তারা ভেবেছে এই বসন পড়ো মা যখন থামানো যাচ্ছে না, তখন মাকে একটা বসন পড়িয়ে দেওয়াই ভালো। গত 2 বছর ধরে দেখলাম এদের ঠাকুর এসছে এবং সেই ঠাকুরে একটা বেশ লাল টুকটুকে শাড়ি পরানো আছে। ঠাকুরের মুখখানা ভারী সুন্দর, কিন্তু এরা এই পুজোটা করে কেন আমি আজ অব্দি আবিষ্কার করতে পারিনি। যদিও কালী পুজোর দিনে আমি বাবার বাড়ি চলে যাই, কিন্তু খবর তো পাই। আমার এতদিনের বাসস্থান যখন, পাড়া পড়শিরাও খবর দেয়। বিশেষ করে এরা অগাস্ট মাসে যখন এখানে একটা গণেশ চতুর্থীর পুজো করে, তখনও এরা এই একই কাজ করে এবং কালী পুজোর দিনেও করে। সেটা হচ্ছে কালী ঠাকুর বা গণেশ ঠাকুর যাই এরা নিয়ে আসুক না কেন, তারপর একটা পুজো হয়। পুজো উপলক্ষে যতক্ষণ এরা পুজোটা চলে, মানে পুরোহিত থাকে ততক্ষণ এরা এখানে থাকে। তারপরেই গুনে গেথে আধ ঘন্টা এখানে মাইক বাজায়। তারপর যদি আপনি খোঁজ নিতে যান যে এখানে কি হচ্ছে, তো গিয়ে দেখবেন কেউ নেই। মানে প্যান্ডেলের প্রতিমা একা বসে আছে এবং তার চারপাশে দূর দূর পর্যন্ত পুজোর উদ্যোক্তাদের কেউ নেই, জাস্ট নেই। তারা ততক্ষণে অন্য অন্য এখানে যেসব বড় পুজো টুজো হয় সেখানে গিয়ে
মানে উৎসব, কোলাহল, বাজি ফাটানো এবং আরো যা যা সব বর্তমান মানে ক্লাব কালচার, মানে পাড়ার ক্লাব কালচারের মধ্যে পড়ে, আকণ্ঠ মদ্যপান ইত্যাদি করে, কিন্তু মা এখানে একা বসে থাকে। ঠিক আছে, সেটাও তো মেনে না নিয়ে উপায় নেই, এদেরকে তো আর বলা যায় না এইভাবে পুজো করো না, বললেই বা শুনবে কেন? এরা শাসক দল ঘনিষ্ঠ ক্লাবের ছেলে বলে কথা। এবং তারপরে আমার বাবার বাড়িতে লক্ষ্মী পুজো হয়ে গেল, সব জায়গায় কালী ঠাকুর ভাসান হয়ে গেল, আমি আমার ভাইকে ফোঁটা দিয়ে দিলাম, এবং ভাই ফোঁটার পরের দিন ভোরবেলা আমি আমার বাবার বাড়ি থেকে এখানে ফিরলাম। সারা কলকাতায় ততক্ষণে ঠাকুর ভাসান হয়ে গেছে। বাড়ি ঢুকতে এসে দেখি এখানে প্যান্ডেলে মা কালী তখনও মুখখানা করুণ করে একা বসে আছে। যা, মুখ দিয়ে বেরিয়ে গেল, মা তোমার কি অবস্থা, কি আর করা যাবে। তারপর সেই ঠাকুর ভাসান হলো কবে না, ভাই ফোঁটার দিনের পরের রবিবারে। এবং সেটা আবার এত চুপচাপ, মানে বরণের শব্দ, ঢাকের শব্দ, মাইকের শব্দ কিছুই ঠিকঠাক পাওয়া যায়নি, কিন্তু ঠাকুর ভাসান হয়ে গেল। এবং প্যান্ডেলও খোলা হয়ে গেল, যদিও প্যান্ডেলের ওপরে যে একটা চারকোনা ডেকোরেটররা বানিয়ে দিয়ে যায় না, কিরকম একটা কাপড়ের কুচি দিয়ে, সেটা এখানে এখনো পড়ে আছে। মানে আজকে সন্ধ্যেবেলাও আমি দেখলাম, তার মধ্যে দুদিন বৃষ্টি হয়েছে, সেটা কাদায় মাখামাখি হয়ে গেছে, ভগবান জানে ওদের কি হয়েছে। কি হয়েছে সেটা অবশ্য আমি জগদ্ধাত্রী পুজোর দিনে বুঝতে পারলাম। কালী পুজোর দিনে এখানে আবার যারা কালী পুজোটা করে তাদের আবার দুপক্ষের মধ্যে আড়ি হয়ে গেছে। এমন আড়ি হয়েছে, তাদের এক পক্ষ আবার পাশের গলিতে একটা ছোট্ট টুকটুকে জগদ্ধাত্রী ঠাকুর এনে একটা জগদ্ধাত্রী পুজো করেছে। মানে আমার বাড়িতে যদি আমি বসে থাকতাম, বাবার বাড়িতে না গিয়ে, তাহলেও যে কালী পুজোর দিনে আমার এখানে কান পাতা যেত তা নয়। এখানে অন্তত গোটা 5-6 বড় কালী পুজো এবং আমার বাড়ির নিচের এই কালী পুজোটা সব মিলিয়ে একটা হয় আর কি। তো জগদ্ধাত্রী পুজোর দিন সন্ধেবেলা আমি কাজকর্ম সেরে বাড়ি ফিরছি, এবং সেদিনকে আমি ভেবেছি যে আজকে তো নিশ্চয়ই বেশি মাইক বাজবে না, আমার বাড়ির এদিকে একটা পুজো ওদিকে একটা পুজো, কতই বা মাইক বাজবে। ভাবতে ভাবতে বাড়ি এলাম, আসার পথে দেখলাম ঠিক আগের একটা মোড়ের মাথায় সন্ধ্যে 7টার সময় জগদ্ধাত্রী ঠাকুরের অঞ্জলি দেওয়ানো হচ্ছে। কেন যে সন্ধ্যে 7টার সময় অঞ্জলি দেওয়ানো হচ্ছে আমি তাও বুঝতে পারিনি, যাই হোক হচ্ছে হচ্ছে। এই আমার বাড়ির গলিতে আসার মুখে ডান দিকের আর বাঁ দিকের যে জগদ্ধাত্রী ঠাকুরের প্যান্ডেল এবং তাদের যারা উদ্যোক্তা, ওরে বাবারে, জগদ্ধাত্রী ঠাকুরও কনফিউজড হয়ে গেছে। মানে মা রীতিমতো কনফিউজড হতে বাধ্য। কারণ আমি আসার সময় দেখলাম যারা এরকম মানে আড়ি করে নিজেরা আলাদা করে জগদ্ধাত্রী ঠাকুর এনেছে, কি সুন্দর ঠাকুরটা, মানে মায়ের মুখখানা, ছোট্ট প্রতিমা, এদিকে তার সামনে গান বাজছে, এই তো জীবন, চিতাতেই সব শেষ। আর খুব গম্ভীর মুখ করে আমার এই বাড়ির নিচের ক্লাবের আড়ি করা সদস্যরা তার পাশে চেয়ার পেতে বসে আছে। আমার মুখ দিয়ে অটোমেটিক্যালি বেরিয়ে গেছে, চিতাতেই সব শেষ। যাই হোক, ওরা কেউ শুনতে পায়নি বোধহয়। আমি চুপচাপ বাড়ি চলে এলাম। আমার বাড়ির গলির ডান দিকের যে জগদ্ধাত্রী পুজো, তারা সন্ধেবেলা থেকে মাইকে নানান রকম গান বাজাচ্ছিল। সাধারণত পুজো প্যান্ডেলে সন্ধেবেলা থেকে যেরকম গান চলে আর কি, নানান রকমের আইটেম সং ইত্যাদি প্রভৃতি, চিকনি চামেলি, শিলা কি জওয়ানি,
এইসব বাজানোর পর মা জগদ্ধাত্রীকে আরেক দফা কনফিউজ করে দিয়ে রাত্রি 9:30 পৌনে 10টার সময় হঠাৎ করে এখানে বাজতে শুরু করলো, লাজে রাঙা হলো কোণে বউ গো, মালা বদল হবে এই রাতে। গেল রে। মা এবার না কাঠামো থেকে বেরিয়ে জিজ্ঞেস করেন যে ওরে আমার বিয়ে না কি করতে চাস তোরা, আমার পুজো না বিয়ে ঠিক করে বল। সেদিনের সেই মাইক বাজানো চললো রাত প্রায় 12:30 পর্যন্ত। আমাকেও তো কাজকর্ম সেরে ঘুমোতে হবে, কাজে ভিডিও করার প্ল্যান বেশ ভেস্তে গেল। ওই শব্দের মধ্যে মাথাই কাজ করছিল না যে ভিডিও বানাবো। পরের দিন সকাল হতে না হতে দশমীর পুজো শুরু হলো। পুরোহিত মাইকে মন্ত্র পড়ছে, এদিকে আগের দিন লাজে রাঙা হলো কোণে বউ বলে জগদ্ধাত্রীকে কনফিউজ করার পর সকালবেলাই গান বাজলো আমার স্বপ্ন যে সত্যি হলো আজ। আর তারপরেই গান বাজলো একে একে দুই, দুইয়ে একে তিন হয়েছি। খুবই কনফিউজিং ব্যাপার। জগদ্ধাত্রী ঠাকুরের প্যান্ডেলে দশমীর পুজো, বিয়ে, সন্তান সম্ভাবনা, একে একে দুই, দুই থেকে তিন হওয়ার নানান রকমের গান একসঙ্গে যখন বাজে, মা জগদ্ধাত্রীর কেমন লাগে আমি জানি না, কিন্তু এই আবহে ভিডিও বানানোর অবস্থা তো আমার থাকে না। আর মাঝখানে ছট পুজোর বাজি ফাটানোটা আমি বাদই দিলাম। আমাদের এখানে ছট পুজোর করারও প্রচুর লোক আছে, তারা খুব ঘটা করে ছট পুজোও করে এবং দিনে রাতে এখানে অজস্র বাজি ফেটেছে। ফাইনালি গত রবিবার আমাদের এখানকার সব জগদ্ধাত্রী ঠাকুর একসঙ্গে আমাদের এখানে কাছেই একটা পুকুরে ভাসান হয়েছে। এবং আমাদের এখানকার যারা পুজো উদ্যোক্তা তারা যখন ঠাকুর ভাসান দেয় তখন বোঝা যায় এদের ভাসান দেওয়ার জাতীয় সঙ্গীত আছে। ভাসান দিতে গেলেই এরা ওই 7 সমুন্দর পার, শিশে কি উমর প্যার কি, এইসব গান বাজায়। ফলে আমি নিশ্চিন্ত হলাম। তখন আমি বসে বসে মেয়েদের ফাইনাল ম্যাচের স্কোর দেখছি এবং নিশ্চিন্ত হলাম যাক এইবারের মতো এবারের উৎসব পর্ব শেষ হলো। এই হলো আমার বিগত 12 দিনের মাথা ব্যথার কারণ। ফলে ভিডিও বানানোর অবস্থা না সত্যিই ছিল না। তবে আমারও বলিহারি মানে লোকজনকে যে আচ্ছা ঠাকুরের প্যান্ডেলে গান বাজানো তো খুব ভালো জিনিস, বাকি উষা উত্থুপ থেকে কিশোর কুমার থেকে চিতাতেই সবশেষ থেকে কাউকে নিয়ে যদি আমি আপত্তি নাও করি, আচ্ছা এই কুমার শানুর শ্যামা সঙ্গীতটা পাল্টে দিয়ে পান্নালাল ভট্টাচার্য করে দিলে হয় না? মানে পান্নালাল ভট্টাচার্য কি এমনই আউটডেটেড হয়ে গেছে যে লোকে পান্নালাল ভট্টাচার্যের নামই জানে না? কি জানি ভাই। কুমার শানুর বলিউড সং নিয়ে আমার কোনো বক্তব্য নেই, সেটা তার একটা আলাদা অডিয়েন্স আছে, সেটা এক সময়ের খুব বড় সড়ো সুপারহিট। কিন্তু এই শ্যামা সঙ্গীতটা নেওয়া যাচ্ছে না। মানে এত মানে সত্যি কথা বলতে মানে শুনলে অ্যাকচুয়ালি মনে হবে যে প্রচন্ড সর্দি হয়ে গেছে, নাক একেবারে বসে গেছে, কিন্তু বাধ্য হয়ে মা কালীকে ডাকছে বা সর্দি সারানোর জন্য মা কালীকে ডাকছে, এরকম একটা ব্যাপার। আর নইলে এটাও মনে হতে পারে যে আমাদের এখানকার যে বাচ্চাদের ভূতের গল্প হয় না, যেখানে ওই সব ভূতেরা সব চন্দ্রবিন্দু লাগিয়ে কথা বলে, তো কালী পুজোর দিনে পরিষ্কার আমার মনে হয় এই কুমার শানুর শ্যামা সঙ্গীত শুনলেই যেখানে যত ডাকিনী যোগিনী বা ভূত প্রেত আছে তাদের গলা এসে শ্যামা সঙ্গীত গাইছে। কি অত্যাচার, কি অত্যাচার। দেখুন বাকি সব ঠিক আছে, কিন্তু এই শব্দের খিচুড়ি আর এই কুমার শানুর শ্যামা সঙ্গীতের অত্যাচারে আমি একেবারে
তটস্থ হয়ে গিয়েছিলাম। এই হচ্ছে আমার ভিডিওর বিরতির কারণ। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সঙ্গে থাকবেন। শুভরাত্রি।